বন্যা সূক্ষ্ম নেত্রে তাকালো। ততক্ষণে তানবীর চা আনতে চলে গেছে। চা খেতে খেতে বন্যা বেশ কয়েকবার তানবীরের দিকে তাকিয়েছে। তানবীর সেটা বুঝতে পেরে আগে থেকে সাবধান হয়ে গেছে। চা খাওয়ার শেষে চায়ের বিল দিয়ে কিছুটা সামনে গিয়ে বন্যাকে একটা রিকশা উঠিয়ে দিল। যাওয়ার আগে পকেট থেকে বন্যার ফোনটা বের করে দিতে দিতে আবার বলল, প্লিজ বনুকে কিছু বলো না। তানবীর আবারও সোহাগদের কাছে গেল। খানবাড়িতে আজ মেঘ আর মিমের হই হুল্লোড়ে মেতেছে। গতকালই মেঘদের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। প্র্যাকটিক্যাল এখনও বাকি, তবে প্র্যাকটিক্যাল নিয়ে মেঘের তেমন কোনো টেনশন নেই, কারণ তামিম আর মিনহাজ দুজনই মেঘ আর বন্যার প্র্যাকটিক্যালের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। যদিও দায়িত্বটা আবির থেকে মাপ পাওয়ার জন্য নিয়েছে। মেঘ বন্যা সেসব কিছুই জানে না। পরীক্ষা শেষ হওয়ার খুশিতে মেঘ আজ রাতের বেলায় বাসার মানুষদের রান্না করে খাওয়াবে। রান্না ভালো হলে পরবর্তীতে অন্য একদিন ফুপিদের দাওয়াত দিবে। বিকেলের দিকে মেঘ আবিরের নাম্বারে কল দিল। আবির কল রিসিভ করে মোলায়েন কণ্ঠে বলল, বলুন। মেঘ ভুরু কুচকে বলল, আপনি আমাকে সবসময় আপনি বলে সম্বোধন করেন কেন? ভালো লাগে তাই। মেঘ চাপা স্বরে বলল, সেসব বাদ দেন, রাতে কি খাবেন বলুন। মেঘের কথা শুনে আবির নিঃশব্দে হেসে রাকিবের দিকে তাকালো। রাকিব আস্তে করে বলল, কি হয়েছে? আবির ফোনটা একটু দূরে সরিয়ে বিড়বিড় করে বলল, নিজেকে আজ বিবাহিত মনে হচ্ছে। পুনরায় ফোন কানে ধরে বলল, যা রান্না হবে তাই খাবো। মেঘের কপট রাগ দেখিয়ে বলল, আপনি যা বলবেন তাই করব। আপনি রান্না করবেন? জি স্যার। আবির ভারী কণ্ঠে বলল, রান্না করার কোনো প্রয়োজন নেই, আমি বাসায় আসার সময় সবার জন্য খাবার নিয়ে আসব, আপনি সবাইকে দিয়ে দিয়েন। মেঘ রাগী স্বরে বলল, না আমি রান্না করব। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, শৈল যদি আবার তেল পড়ে? মেঘ অদম্য কণ্ঠে বলে উঠল, কিচ্ছু হবে না, আপনি শুধু বলুন কি খাবেন। পোলাও। আচ্ছা ঠিক আছে, সাবধানে আসবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কাটতে রাকিব বলল, আমি একটা বিষয় সব সময় খেয়াল করি, তুই মেঘকে রান্না করতে দিতে চাস না। সমস্যা কি তোর? তোর বউ কালো হয়ে যাবে এই ভয়ে রান্নাঘরে ঢুকতে দেস না। আবির গুরুভাব কণ্ঠে বলল, ও আমার মানে সম্পূর্ণ আমার, ফর্সা হলো আমার, কালো হলো আমারই থাকবে, ও সবেতেই আমার। কিন্তু সমস্যা হচ্ছে বাসার মানুষ, বিয়ে দেওয়ার ভয়ে আমি আগে থেকেই ওকে রান্না করতে দিতাম না, অথচ চাচ্ছু সেই বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। এখন একটু শান্ত আছে ঠিক, তবে যদি একবার রান্নাবান্না শিখে ফেলে তাহলে আর ওনাকে আটকানো যাবে না। রাকিব ঠাট্টার স্বরে বলল, ভালোই হবে, মেঘের বিয়েতে আবির দিওয়ানা, বাবুর বাবা হতে গিয়ে হয়ে যাবে মামা। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, নিজের মুখটা বন্ধ রাখ শালা, নয়তো তোর মাথা ফাটিয়ে আমি চলে যাব থানা। রাকিব মৃদুস্বরে বলল, আমি কি তোর শালা? তুই শালা না হলো তোর কর্মকাণ্ড শালার মতোই, ভুলেও যদি উল্টাপাল্টা কথা বলবি তাহলে তোর খবর আছে। রাকিব হাসতে হাসতে বলল, আমি ভাবছি মেঘের বিয়েতে। আবির কপালকুচে রক্তবাচকে তাকাতেই রাকিব থতমত খেয়ে বলল, তোর আর মেঘের বিয়ের কথাই বলছি আমি। কিছু বলতে হবে না, আমি বাসায় চলে যাচ্ছি, তুই সামলে নিস। আচ্ছা। রাকিব মাগরিবের নামাজের কিছুক্ষণ পর বাসায় আসছে। রান্নাঘরে মেঘ আর মিম রান্না করছে। বাড়ির 3 কর্তি সোফায় বসে চা খাচ্ছে আর গল্প করছে। আবির বাসায় ঢুকেই দৃশ্য দেখে ভুরু কুচকালো। কিছু বলতে গিয়েও বলল না। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে আসছে। আবিরকে দেখে মালিহা খান বললেন, কিরে আবির, কফি করে দিব? না, তোমরা গল্প করো, আমি করছি। তুই রান্নাঘরে যাবি? আবির গম্ভীর কণ্ঠে বলল, কেন, রান্নাঘরে যাওয়া কি বারণ? আমাদের জন্য বারণ। মেঘ ফোন নিয়ে রান্না করতে গেছে, আমাদের আশেপাশে ভিড় তো নিষেধ করেছে, দেখ তো কে অনুমতি দেয় কি না। আবির রান্নাঘরের কাছে যেতেই মেঘ চেঁচিয়ে উঠল, আপনি রান্নাঘরে আসবেন না কেন? আপনার কি লাগবে বলুন, আজ রান্নাঘরের দায়িত্ব আমার। আবির উষ্ণ স্বরে বলল, আর তোকে দেখে রাখার দায়িত্ব আমার।
আবির কথা শুনে মেঘের থেকে বেশি মিম লজ্জা পেয়েছে। দুজন প্রেমিক প্রেমিকার মাঝে তৃতীয় পক্ষ হিসেবে থাকতে চায় না সে, তাই মাথা নিচু করে চুপচাপ বেরিয়ে যাচ্ছে। আবির রাগী স্বরে বলল, তুই কোথায় যাচ্ছিস? মিম আস্তে করে বলল, রেস্ট নিয়ে আসতেছি। আবির গ্যাসে গরম পানি বসিয়ে মেঘের রান্নাগুলো চেক করছে। পোলাও, ডিম ভুনা ছাড়াও আরও 2-3 আইটেম অলরেডি করে ফেলেছে। রান্নাঘরে একপাশে রান্নার ভিডিও চলছে। আবির সবগুলো একটু একটু করে টেস্ট করছে, আদৌ খাওয়ার যোগ্য হয়েছে কি না বোঝার জন্য। মেয়েকে রান্না করতে দিতে চায় না ঠিক, কিন্তু রান্না করার পর সেই রান্না কেউ মুখে তুলতে না পারলে একেবারে আবিরের জন্য অপমানজনক বিষয়। সবগুলো চেক করে আবির টুকটাক বলে দিচ্ছে। পরিশেষে পোলাও মুখে দিয়ে আবির থ হয়ে গেছে। মেঘের আহম্মকের মতো আবিরকে দেখছে। আবির কোনো রকম গিলে ধীর কণ্ঠে শুধালো, লবণ দিসনি? না। কেন? রেসিপিতে লবণ দেয়নি তারা, দিয়েছিল। তাহলে তুই দেসনি কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, ভাতে কেউ লবণ দেয়? মেঘের কথা শুনে আবির বেকুব বনে গেল। এমন সময় আলী আহমেদ খান আর মোজাম্মেল খান বাসায় আসছেন। আবির তাড়াতাড়ি কপি করে রান্নাঘর থেকে বেরিয়ে এসে মালিহা খানকে ইশারা রান্নাঘরে যেতে বলল। মালিহা খান গেলেই মেঘের জেদের কারণে তিনি বিশেষ কোনো সাহায্য করতে পারেনি। ঘণ্টাখানেক পর সবাই খাবার টেবিলে বসেছে। মেঘ আজ নিজের হাতে সবাইকে খেতে দিচ্ছে। মালিহা খান দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছে কোনটাতে লবণ কম হয়েছে, কোনটাতে বেশি হয়েছে। আবির আর তানবীর মিটিমিটি হাসছে। মোজাম্মেল খান নজরে পড়তেই ফোঁস হয়ে উঠলেন, এত হাসাহাসি করো না, তোমরা যাও এতগুলো আইটেম রান্না করে নিয়ে আসো, তারপর দেখি কেমন হয়। তানবীর ঠোঁট বেঁকিয়ে বলল, আমরা সেজন্য হাসছি না, আপনি যেই অবস্থায় বনুকে বিয়ে দেওয়ার কথা ভাবছেন তার জন্য হাসছি। মোজাম্মেল খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, এমন বাড়িতে মেয়ে বিয়ে দিব যেখানে আমার মেয়েকে রাঁধুনি নয় রাজরানী হয়ে থাকবে। তানবীর মাথা নিচু করে মনে মনে আওড়ালো, আর সেটা এই খান বাড়ি। এখানে আমার বোন রাজরানী হয়ে থাকবে, অথচ আপনি বুঝতে পারছেন না। রাত 10টার পরে মেঘ আবারও রান্না করতে গিয়েছে। এবার আর কোনো রেসিপি চেষ্টা করেনি। সবার জন্য নুডলস রান্না করে মিম তানবীরকে রুমে দিয়ে কিছুটা আবিরের জন্য নিয়ে গেলে আর বাকিটা বাসার সবার জন্য রেখেছে। মেঘ দরজা দাঁড়িয়ে আস্তে করে বলল, আসবো? আবির ওয়ার্ড্রোবের জামা কাপড় রাখছিল। ঘাড় ঘুরে মেঘ অন্ধকারচ্ছন্ন চেহারা দেখে থমকে দাঁড়ালো। হতবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মেঘ চিবুক নামিয়ে মৃদু স্বরে বলল, আমার রান্না ভালো হয়নি, হয়তো পেট ভরেনি, তাই নুডলস নিয়ে আসছি। আবির মৃদু হেসে বলল, বিষ নিহিত জেনেও প্রতিনিয়ত আমার কত কি খাচ্ছি, সেখানে আপনার লবণ কম, মশলা বেশি, খাবার আর এমন কি? মেঘ কাঁদো কাঁদো মুখ করে বলল, আমি কিছু ঠিক মতো পারি না। আবির কোমল কণ্ঠে ডাকলো, ম্যাম। মেঘ আস্তে করে বলল, আপনাকে আগেও বলেছি, আজ আবার বলছি, রান্নার বিষয় নিয়ে ভুলও মন খারাপ করবেন না। পৃথিবীতে কেউ পারফেক্ট হয় না। মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া মধ্যে দিয়েই সারা জীবন কাটাতে হয়। মেঘ মুখ ফুলিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির আবারও বলল, আপনার জন্য 2টো শার্ট রেখেছিলাম, দেওয়া হয়নি। আর পুরানো শার্ট নেবেন নাকি নতুন শার্ট কিনে দিব? আবির ইস্ত্রি করা 2টো শার্ট বের করে মেঘের দিকে এগিয়ে দিল। একটা সাদা আর একটা কফ কালার। মেঘ শার্ট 2টো রেখে সহসা আবিরের দিকে তাকালো। আবিরের পরনে শুভ্র রঙের একটা শার্ট। মেঘ মনে মনে সাহস অর্জন করে হঠাৎ বলে ফেলেন, পুরানোই নেব, কিন্তু আমি এই সাদা শার্ট নিব না, আপনার পরনেরটা নিব। আবির স্বাভাবিক ভঙ্গিতে বললেন, আচ্ছা, ওই 2টি আপাতত নিয়ে যান, কালকে এটা ধুয়ে তারপর দিয়ে আসবো নে। মেঘ সাজ ছেড়ে নিরেট কণ্ঠে বলল, শার্ট আমি ধুতে পারবো, দিলে এখনই দেন, নয় হয়তো লাগবে না। আবির সঙ্গে সঙ্গে শার্ট খুলে একটা টি শার্ট পরে সাদা শার্ট মেঘকে দিয়ে দিল। মেঘ
3টা শার্ট নিয়ে যেতে যেতে বলল, নুডলসটা খেয়ে নিয়েন। রুমে এসে দরজা বন্ধ করে আবিরের পরনে সাদা শার্টটা মেঘ জামার উপর দিয়ে পরে নিয়েছে। শার্ট লম্বা হাঁটু কিছুটা উপরে পর্যন্ত পৌঁছেছে, তবে সেসবে মেঘের মনোযোগ নেই। মেঘ চোখ বন্ধ করে আপন মনে আবিরের গায়ের গন্ধ উপলব্ধি করছে। কল্পনাতে আবিরকে নিয়ে শতাব্দী পেরিয়ে যাচ্ছে। অজানা অনুভূতি মেঘের মনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। মেঘ পুরো ঘরে ছোটাছুটি করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। লজ্জা মেঘের নাক মুখ লাল হয়ে যাচ্ছে, বারবার হাত দিয়ে মুখ ঢাকছে, আবার আঙুল ফাঁকা করে নিজেকে দেখছে। আকস্মাৎ আবির ভাইয়ের মতো হাতা ফোল্ড করতে শুরু করলো। আবিরের মতো সুন্দর না হলে মেঘ সেভাবেই কোমরে হাত রেখে ফ্যাশন করছে। একটু পরপর শার্টের গন্ধ শুকছে। প্রায় 20 মিনিট পর মেঘের বিছানায় শুয়ে 2 চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। দেখতে দেখতে মাসখানেক কেটে গেছে। এর মধ্যে মেঘের প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ হয়ে গেছে। অন্যদিকে আবিরের ব্যস্ততা দ্বিগুণ বেড়েছে। সকালে নাস্তা করে বাসা থেকে বের হয়, ফিরতে ফিরতে প্রায় 10টা-11টা বেজে যায়। মেঘ প্রায় প্রতি রাতেই ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করে। প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করতে করতে কখনো ক্লান্ত হয় না মেয়েটা। আজ শুক্রবার, স্নিগ্ধ শীতল পরিবেশ। মেঘের ঘুম ভাঙে প্রায় 10টার দিকে। ফ্রেশ হয়ে আপন মনে নিচে যাচ্ছিল, আচমকা সিঁড়ির কাছে এসে থমকে দাঁড়ালো। তানবীরের রুমের ভিতর থেকে আসা পড়া শব্দে মেঘ সহসা ভুরু কুঁচকে তানবীরের রুমের দিকে তাকালো। 1 সেকেন্ড দেরি না করে তানবীরের রুমের দরজা ঠেলে ভিতরে দেখল। মেঘকে দেখে তানবীর পড়া থামিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কিছু বলবি? মেঘ হাঁ করে 2 হাতে মুখ ঢেকে উত্তেজিত কণ্ঠে বলল, তুমি পড়তে বসেছ? তানবীর নর্মস্বরে বলল, সামনে পরীক্ষা। মেঘ বিস্মিত সমেত তানবীরকে দেখছে। বাসার মেয়ের সঙ্গ ঘটনার পর থেকে বাবা ছেলের সম্পর্ক যেমন ফাটল ধরেছে, তেমনি ফাটল ধরেছে পড়াশোনার সাথে। রাজনীতিতে জড়ানোর পর পড়াশোনাটা কেবল সার্টিফিকেটের জন্যই চালিয়ে গেছে। পরীক্ষা ব্যতীত কখনো কলেজে গণ্ডি পার হয়নি। এত বছর পর হঠাৎ তানবীরের পড়তে বসতে দেখে মেঘের বিস্ময় যেন কমছেই না। এক ছুটে গেল হালিমা খানের কাছে। একে একে সবাইকে তানবীরের পড়ার কথা বলছে। সেসব শুনে মিম আর আদিও তানবীরকে এক নজর দেখতে গেছে। মেঘ রুমে এসে দেখে বন্যা কল দিচ্ছে। বন্যার কল রিসিভ করে মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, জানিস কি হয়েছে? বন্যা আতঙ্কিত কণ্ঠে বলল, কি হয়েছে? ভাইয়া পড়তে বসেছে। বন্যা ভুরু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, এমনভাবে বলছিস, আমি তো মনে করছিলাম কাউকে মার্ডার করে ফেলেছে। অবশ্য বলা যায় না, করতেও পারে। মেঘ হাস্যোজ্জ্বল চেহারা মুহূর্তে বেদনার ছাপে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। উজ্জ্বল ধৃষ্টতা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। মুখ ফুলে শ্বাস নিতে ভারী কণ্ঠে বলল, সরি, আমি ভাইয়ার ব্যাপারে তোকে কিছু বলবো না ভেবেছিলাম, তারপরও মুখ ফসকে বেরিয়ে গেছে। কিছু মনে করিস না প্লিজ। বনা ভাব নিয়ে বলল, অনেক রাগ দেখানো হয়েছে, থাক বেবি, আর রাগ করতে হবে না। আর আমিও সরি, আসলে এভাবে তোর কলিজা টুকরো ভাইকে নিয়ে কথা বলা উচিত হয়নি। মেঘ মৃদু হেসে বলল, বাদ দে এসব কথা, এখন তুই বল কেন কল দিছিলি? শুনলাম মিনহাজের পা ভেঙে গেছে। বন্যার কথা শেষ করার আগে মেঘ ফোঁস করে উঠে রাগী স্বরে বলল, তুই কি বলতে চাচ্ছিস আমার ভাই ওর পা ভেঙে ফেলেছে? বন্যা রাশভারী কণ্ঠে বলল, আমি এই কথা বলবো কেন? বুঝলাম ভাইকে খুব ভালোবাসিস, তাই বলে আমার কথা শেষ করার আগে চিৎকার দিয়ে উঠবি? ঠিক আছে বল, ফুটবল খেলতে গিয়ে কিভাবে যেন পা ভেঙেছে, এখন হাসপাতালে ভর্তি আছে। মিষ্টিরা সবাই দেখতে যেতে যাচ্ছে, তুই তাদের নাম্বার ব্লক করে রাখছিস, তাই আমাকে বারবার কল দিচ্ছে। তুই কি যাবি? মেঘ ধীর কণ্ঠে বলল, আজ শুক্রবার, আব্বু বড় আব্বু সবাই বাসায়, দেখি যেতে দেয় কিনা। আচ্ছা, আমাকে জানাস, ঠিক আছে? মেঘ নিচে আসতেই আব্বুর সাথে দেখা। মেঘ ভয়ে ভয়ে বলল, আব্বু, আমার একটা ফ্রেন্ডের পা ব্যথা পেয়েছে, সবাই দেখতে যাবে, আমিও যাব? যাই। মোজাম্মেল খান মেঘের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, ঠিক আছে যা। তানবীরকে নিয়ে যেতে বলল। ভাইয়া পড়তেছে,
মোজাম্মেল খান আচ্ছাদিত নয়নে তাকিয়ে বলল, কি তোর ভাই পড়তে বসেছে? মেঘ নিঃশব্দে হেসে বলল, হ্যাঁ, অনেকক্ষণ যাবৎ পড়তেছে। হঠাৎ পড়তে বসার কারণ কি? জানি না। ভাইকে ডাকবো? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বলল, না থাক, পড়তে যেহেতু বসেছে পড়ুক। তুমি বরং আবিরকে বলো নিয়ে যেতে। আবিরের নাম শুনে মেঘ আতঙ্কিত কণ্ঠে বলল, না, আমি একাই যেতে পারবো। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই যদি জানতে পারে আমি মিনহাজকে দেখতে যেতে চাচ্ছি তাহলে তো তেলে বেগুনে জ্বলে উঠবে। মোজাম্মেল খান হালকা ধমকে স্বরে বললেন, একা যেতে হবে না, আবিরকে নিয়ে যাও। আবির ভাই ঘুমাচ্ছে, এত বেলা হয়ে গেছে এখনও ঘুমাচ্ছে। আবির ঘুম ভাঙিয়ে তোমাকে নিয়ে যেতে বলো, আর আবির রাজি না হলে আমি নিয়ে যাব। মেঘ বিড়বিড় করতে করতে আবিরের রুমের সামনে এসে দাঁড়ালো। বুক ফুলিয়ে শ্বাস টেনে ফোঁস করে শ্বাস ছেড়ে ভিতরে ঢুকলো। আবিরের মায়াময় ঘুমন্ত চেহারা কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে ডাকলো, আবির ভাই। আবির ঘুমের মধ্যে জবাব দিল, হুম। মেঘ খানিক থেমে মৃদু স্বরে আবারও ডাকলো, আবির ভাই। আবির ঘুম ঘুম চোখে তাকিয়ে মেঘকে দেখে মুচকি হাসল। আবিরের সদ্য ভাঙা স্বপ্ন আবারও চোখের সামনে ভেসে উঠেছে। মেঘের মায়াবী আদলে তাকিয়ে মোহনীয় কণ্ঠে বলল, জি ম্যাম, বলুন। মিনহাজের কথা শুনে কি না কি করে বসে সেসব ভেবে ভয়ে মেঘের বুক কাঁপছে। তবু সাহস নিয়ে বলল, আব্বু বলেছে আমাকে নিয়ে একটু বাহিরে যেতে। আবির শুয়ে থেকে এক লাফে বসে উত্তেজিত কণ্ঠে বলল, চাচ্চু বলেছে? জি। কোথায়? মিনহাজ পায়ে ব্যথা পেয়েছে, দেখতে যাব। আবির ভুরু কুচকে জিজ্ঞেস করল, পায়ে ব্যথা কিভাবে পেয়েছে? ফুটবল খেলতে গিয়ে? আপনি যাবেন? যাব না কেন, চাচ্চু বলেছে যেতে তো হবেই। আবির রেডি হয়ে নিচে নামতে মোজাম্মেল খানের সাথে দেখা। মোজাম্মেল খান শান্ত স্বরে বলেন, যাওয়ার সময় ফলমূল কিনে নিয়ে যেও। জি আচ্ছা, আর হ্যাঁ, নাস্তা করে বের হও। আবির বলতে নিল পরে খাবো, কিন্তু বলতে পারল না। মেঘ রেডি হয়ে নামতে নামতে আবির অল্প নাস্তা করে নিয়েছে। রাস্তা থেকে ফল আর কিছু খাবার নিয়ে মিনহাজকে দেখতে গেল। আবিরকে দেখে মিনহাজ শোয়া থেকে উঠতে নিল। আবির তাকে থামিয়ে ধীর কণ্ঠে বলল, এত চাপ নিও না, শুয়ে থাকো। বন্যা মিষ্টিরাও পাশে দাঁড়ানো। আবির মিনহাজের সাথে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে। তামিমও তাদের সঙ্গ নিচ্ছে, কিন্তু মেঘ বিষয়টা একদম ভালো লাগছে না। মেঘ এখন পর্যন্ত আবিরকে যতটা চেনেন, আবির মোটেও এরকম নয়। মিনহাজদের সাথে আবিরের কথোপকথন শুনে মনে হচ্ছে না সে দুনিয়ায় আগে তাদের ভিতর এত দ্বন্দ্ব ছিল। মেঘ বন্যার হাতে চিমটি কেটে ভিড় করে বলল, আবির ভাইয়ের হঠাৎ মিনহাজদের প্রতি এত উদার কেন হলো বলতো? রাস্তায় এক ছেলে আমার হাত ধরেছিল বলে যা তা অবস্থা করেছিল, আর এখন এত বড় ঘটনার পর উনি এত স্বাভাবিক কেন? বন্যা গম্ভীর কণ্ঠে বলল, আবির ভাইয়া কি আমার নাকি তোর? আমি কিভাবে জানবো? আবির কিছুক্ষণ কথা বলে বেরিয়ে গেছে। মেঘা বেশ কিছুক্ষণ সময় কথাবার্তা বলল। এর মধ্যে মিনহাজদের বাড়ি থেকে মানুষ আসছে। এই অবস্থা হোস্টেলে থাকতে কষ্ট হয়ে যাবে, তাই কিছুক্ষণের মধ্যে ওকে বাড়িতে নিয়ে যাবে। মিনহাজদের বিদায় দিয়ে মেঘ বনারা বিভিন্ন বিষয়ে কতক্ষণ আলোচনা করলো। আবিরকে কল দেয় কিছুক্ষণের মধ্যে আবির চলে আসছে। মেঘ স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলেন? একটু কাজ ছিল। একটা কথা বলবো? হুম। আপনার এত পরিবর্তনের কারণ কি? আবির ভুরু কুঁচকিয়ে ধীর কণ্ঠে শুধালো, কিসের পরিবর্তন? আপনি তো আগে এমন ছিলেন না, তাহলে এখন এমন হয়ে যাচ্ছেন কেন? আবির মলিন হেসে বলল, আপনার ভালোর জন্য। আমার ভালো মানে? আবির বাইক স্টার্ট দিতে দিতে বলো, সময় হলে বুঝবেন। মেঘ সংখ্যায় আর কিছু বলতে পারল না। চুপচাপ দুজনে বাসায় ফিরেছে। 3 দিন কেটে গেছে। তানবীর গতকালই বন্ধুদের সাথে ট্যুরে গেছে। ফিরতে আরও 1-2 দিন লাগবে। আজ মিমের স্কুলে প্রোগ্রাম, তাই সকাল থেকে মেঘের কাছে বায়না ধরেছে প্রোগ্রাম মেঘের ফোনটা নেওয়ার জন্য। মেঘও তেমন আপত্তি করেনি, মিমকে ফোন দিয়ে দিয়েছে। বিকেলের দিকে মেঘ ঘুমিয়েছিল। হঠাৎ হালিমা খান আর আকলিমা খান এসে ডাকতে শুরু করেছেন। মেঘ ঘুমের মধ্যে কোনো রকম বলল,
ডাকছো কেন আম্মু? তোকে দেখতে মানুষ আসছে, তাড়াতাড়ি ওঠ। সেকেন্ডের মধ্যে মেঘের ঘুম উধাও। তড়িৎ বেগে উঠে বসে চেঁচিয়ে উঠল, কি? আকলিমা খান চাপা স্বরে বলল, আস্তে কথা বল, নিচে লোকজন বসে আছে। মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আবারও চেঁচালো, আমি কোথাও যাব না। মেঘ আশেপাশে ফোন খুঁজতে নিল। হঠাৎ মনে পড়েছে মিম ফোন নিয়ে যাওয়ার কথা। হুট করে ঘটনাগুলো মেঘের মস্তিষ্ক অকেজো করে তুলছে। কি করবে তা দিশা পাচ্ছে না। আজ বাসায় তানবীর, মিম কেউ নেই। কে বাঁচাবে মেঘকে? কিভাবে যাবে পাত্রপক্ষের সামনে? আবির ব্যতীত কাউকে পাত্র হিসেবে দেখতে চায় না মেঘ। যেভাবেই হোক আবির ভাইকে জানাতে হবে। মেঘ হুট করে বিছানা থেকে নেমে দরজার দিকে ছুটল। আম্মু বা কাকিয়া কারো নাম্বার থেকে কল দিয়ে হলেও আবিরকে জানাতে হবে। দরজা পর্যন্ত যেতেই মোজাম্মেল খানকে দাঁড়ানো দেখে আতঙ্কে মেঘের পা যুগল থেমে গেছে। হালিমা খান আর আকলিমা খান দুজনে হতবাক হয়ে চেয়ে আছে। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, চুপচাপ রেডি হয়ে নিচে আসো, ওনারা তোমার জন্য সারাদিন বসে থাকবেন না। মোজাম্মেল খান আবারও নিচে চলে গেছে। মেঘকে দেখে ছেলে এবং ছেলের বাবা আর ছেলের মা আসছে। ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেখতে শুনতে খুবই ভালো। মোজাম্মেল খানের পরিচিত একজন এই সম্বন্ধ কথা বলেছেন। বাবা মায়ের একমাত্র ছেলে, উত্তরায় নিজস্ব বাসা আছে, এলাকায় বেশ নামডাকও আছে। ওনাদের একটাই ইচ্ছে, মেয়েকে হতে হবে সুন্দরী, যাতে ছেলের সঙ্গে মানায়। বাড়িতে কোনো কাজ করতে হবে না, যখন যা ইচ্ছে করতে পারবে। এসব শুনে মোজাম্মেল খান মোটামুটি রাজি হয়ে গেছে। মোজাম্মেল খান একাই ছেলের বাড়িতে গিয়ে ছেলে দেখে আবার তাদের নিজের সাথে করে বাসায় নিয়ে আসছেন। মোজাম্মেল খান ছেলের বাসায় থাকতেই আলী আহমেদ খানকে কল দিয়ে বাসায় আসতে বলেছেন। মালিহা খান আর বাড়ির হেল্পিং হ্যান্ড মিলে তাদের জন্য নাস্তা রেডি করছেন। উপরে হালিমা খান আর আকলিমা খান মেঘকে শাড়ি পরার জন্য জোরাজুরি করছেন। মেঘ শাড়ি ছুঁড়ে ফেলে চিৎকার করে বলেন, তোমরা আমার সাথে এমন কেন করছো? তোমরা কি চাও আমি মরে যাই? হালিমা খান মেঘের মুখ চেপে ধরে আর্তনা করে বললেন, আজে বাজে কথা একদম বলবি না। ছেলে দেখার বিষয়ে আমি কিছুই জানি না। তোর আপু হুট করেই তাদের নিয়ে বাসায় হাজির হয়েছেন। এখন তুই রেডি না হলে বাড়িতে তুলকালাম কাণ্ড শুরু হয়ে যাবে। মারে, আমার কথা মান একটু। মেঘ কাঁদতে কাঁদতে বলো, আমি বিয়ে করব না আম্মু। আকলিমা খান মেঘের চোখ মুছে শীতল কণ্ঠে বলেন, ছেলে পছন্দ না হলে তোকে বিয়ে করতে হবে না। তুই শুধু রেডি হয়ে নিচে যাবি আর আসবি। ঠিক আছে। মেঘ আবারও বলো, আবুর দেখানো কোনো ছেলেকেই আমার পছন্দ হবে না, আমি বিয়ে করব না। মোজাম্মেল খান নিজে থেকে উচ্চস্বরে ডাকলেন, কি হলো তোমাদের, আর কতক্ষণ লাগবে? হালিমা খান আর আকলিমা খান দুজনে মেঘের চোখ মুখ মুছে মেঘকে সাজাতে শুরু করেছেন। মেঘের দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। আবিরই মেঘের জীবনে একমাত্র স্বপ্নের পুরুষ। আবির ব্যতীত এই 1.5 বছরে কাউকে নিয়ে 1 সেকেন্ডের জন্য ভাবিনি, অথচ আজ সব কিছুই তছনছ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে মেঘকে এক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। ভিতর মেয়েটা চিৎকার করে বলছে, আমি আবির ভাইকে ছাড়া কাউকে বিয়ে করব না। অথচ মুখ ফুটে কিছুই বলতে পারছে না। কান্নার গলা আটকে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কাশতে কাশতে চোখ লাল হয়ে গেছে, তবু কান্না থামছে না। 20-25 মিনিট পর মোজাম্মেল খান আবার উপরে আসেন। ততক্ষণে মেহমানদের নাস্তা খাওয়া শেষ। আলী আহমেদ খান বাসায় ফিরে কেবল ফ্রেশ হতে গেলেন। মালিহা খান নিজের রুমে বসা। মেয়েকে জোরাজুরি করেও শাড়ি পরাতে পারেনি, তাই সবুজ রঙের একটা 3 পিস পরিয়ে আকলিমা খান মোটামুটি সাজিয়ে দিয়েছেন। চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিলেই মেঘকে অসম্ভব সুন্দর লাগে। আকলিমা খানও সেটা করেছেন। মোজাম্মেল খান দরজা থেকে মেঘকে দেখেই কপাল গুটালো। ভিতরে এসে গম্ভীর কণ্ঠে বলো, কি শুরু করছো তুমি? আর কতক্ষণ ওনাদের বসিয়ে রাখবো?
মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বলল, আমাকে ভাইজান বলছিল পাত্রপক্ষ বাসায় এনে তারপর কথা বলতে। আমি তাই করেছি। এখন দেখি কে আটকায়।